আচ্ছা, এর তোমাদের সঙ্গে আমার একটা ক্লাসই হয়েছে। তো যেটা বলার কথা, অনেকগুলো প্রশ্ন এসেছে, বুঝতে পারোনি বা কিছু এরকমভাবেই বুঝতে না পারেনি, অনেক কয়েকটা জায়গা রয়েছে। তো আমি তাতে বলেছিলাম যে তোমাদের সঙ্গে নেক্সট যেদিনকে আমি গুগল ক্লাসে মিট করব সেদিনকে একেবারে সামনাসামনি সেটা বুঝিয়ে দেবো। কিন্তু সেটা মাত্র দুটো বা তিনটে প্রশ্ন, তো দুটো বা তিনটে প্রশ্নের জন্য গুগল মিট করার তো কোনো মানে হয় না। তো আমি আজকে আরও কিছুটা পড়িয়ে নিই, কেমন? পড়িয়ে নিয়ে এবারে আজকের পড়ানো আর আগের দিনের পড়ানোর যে সমস্ত কোয়ারিজগুলো, সেই কোয়ারিজগুলো তখন আমি ধরো এই সপ্তাহটা পড়িয়ে নিচ্ছি। আমি চেষ্টা করব এই সপ্তাহের শেষের দিকে অথবা সামনের সপ্তাহের প্রথম দিকে একটা গুগল মিটে ক্লাস করে এই দুটো পড়ানোর যা কিছু না বোঝার জায়গাগুলো, সেই না বোঝার জায়গাগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ মাত্র এই দুটো বা তিনটে প্রশ্নের জন্য তো গুগল মিট করে লাভ নেই, আর একটু দরকার আর কি। আচ্ছা, ধ্বনির পরিবর্তনের ধারায় আমরা চারটে ধরন দেখেছিলাম: ধ্বনির আগমন, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর। ধ্বনির আগমনে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা স্বরধ্বনির আগম, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনির আগম। স্বরধ্বনির আগমকে আবার আমরা তিনটে ভাগে ভাগ করেছি: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভুক্তি যাই বলি না কেন, এবং অন্তঃস্বরাগম। আর ব্যঞ্জনাগমের ক্ষেত্রেও আমরা দেখেছি আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম এবং অন্ত ব্যঞ্জনাগম। এর মধ্যে কতগুলো আছে, কতগুলো নেই। তো এইটা পড়বার ক্ষেত্রে কয়েকটা জায়গায় তোমাদের অসুবিধে হয়েছে, ঠিক আছে। আমরা নেক্সট গুগল মিটে আরও কয়েকটা প্রশ্ন আসুক, সেদিনকে আমরা শুধু এই মানে প্রশ্নোত্তর পর্বই করব আর কি। আমিও একটু তোমাদেরকে পড়া জিজ্ঞাসা করব, তোমাদের না বোঝার অংশটা আমি বুঝিয়ে দেবো ইত্যাদি, সেটা নেক্সট ইয়েতে হবে, নেক্সট উইকে আমরা করব। আচ্ছা, এইটা পড়ার একটা সবথেকে ভালো উপায় হচ্ছে, প্রথমে একটা কাগজের ওপরে মাথার ওপরে লিখবে ধ্বনি পরিবর্তন, কেমন? ধ্বনি পরিবর্তনের ধারা। আচ্ছা, তারপরে সেটাতে চারটে ভাগ করবে। চারটে ভাগ কি কি করছো? ধ্বনির ধ্বনির আগম, ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর। এবার আগমে দাগ দাও, দাগ দিয়ে আবার আগমে দুটো ভাগ করো। কেমন? জানো তো এই টেবিলগুলো করতে? দুটো ভাগ করো, একটা হচ্ছে স্বরধ্বনির আগমন, একটা হচ্ছে ব্যঞ্জনধ্বনির আগমন। স্বরধ্বনিকে আবার তিনটে ভাগে ভাগ করো, যেরকমভাবে আমরা ভাগ করি আর কি: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্তঃস্বরাগম। ব্যঞ্জন বর্ণের ক্ষেত্র আদি ব্যঞ্জনাগম, মধ্য ব্যঞ্জনাগম, অন্তঃব্যঞ্জনাগম। আচ্ছা, সংজ্ঞাগুলো তোমরা জানবে, কিন্তু এই যে ভাগগুলো করলে আদি স্বরাগম, তার একটা উদাহরণ দিয়ে রাখো, কেমন? আদি স্বরাগম যেমন স্কুল, স্কুল, স্পর্ধা, আস্পর্ধা, একটা করে উদাহরণ দাও। মধ্য স্বরাগমে যেমন যে কোনো একটা, স্নান থেকে সিনান, মুক্তা থেকে মুকুতা, একটা উদাহরণ রাখলে। অন্তঃস্বরাগমে যেমন বেঞ্চ থেকে বেঞ্চি, দেশ থেকে দিশি, উদাহরণ দিলে, কেমন? আবার ব্যঞ্জনাগমের ক্ষেত্রেও যেগুলোতে বাংলায় পাওয়া যায় না, সেগুলোতে লিখে দেবে যে বাংলা ভাষায় এই ধ্বনি পরিবর্তনগুলো খুব একটা দেখা যায় না, আবার যেগুলোতে দেখা যায় সেগুলো, অর্থাৎ উদাহরণগুলো একটা করে লিখে রাখবে। এই রকম একটা চার্ট যদি তোমাদের হাতের কাছে থাকে, কারণ এই কী বলে, এই ব্যাকরণমূলক এইগুলো এমনই একটা বিষয় যে চর্চা না থাকলে কিন্তু সেটা ভুলে যাওয়াটা খুব স্বাভাবিক। ফলে তো কিন্তু রোজ রোজ তার ধ্বনি পরিবর্তন পড়া যায় না। ফলে এরকম একটা চার্ট যদি তোমাদের কাছে করা থাকে, তাহলে ওই চার্টটা দেখলেই সঙ্গে সঙ্গে মনে পড়ে যাবে, এই জন্যই এটা বলা আর কি। আচ্ছা, ধ্বনির আগম হয়ে গেছে, এবার আমি আজকে করাবো হচ্ছে ধ্বনি লোপ। ধ্বনির লোপ ন্যাচারালি দুরকমভাবেই হবে। ধ্বনি যেহেতু দুটো ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা ব্যঞ্জনধ্বনি। তো আমরা আবার সেই স্বরধ্বনির লোপের ক্ষেত্রে কি করব? স্বরধ্বনির লোপকে তিনটে ভাগে ভাগ করব: আদি স্বরধ্বনির লোপ, মধ্য স্বরধ্বনির লোপ, অন্তঃস্বরধ্বনির লোপ। আবার ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে আমরা কি করব? আদি ব্যঞ্জনধ্বনির লোপ, মধ্য ব্যঞ্জনধ্বনির লোপ, অন্তঃব্যঞ্জনধ্বনির লোপ। অর্থাৎ দুটো ভাগ করে নিলাম, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জনধ্বনি। আচ্ছা, আদি স্বরধ্বনির লোপ আমরা কিভাবে কি করব?
কাকে বলবো না, আদি স্বরধ্বনির লোপে শব্দের আদি অক্ষরে শ্বাসাঘাত না পড়ে যদি শব্দের মধ্যবর্তী কোনো অক্ষরে শ্বাসাঘাত পড়ে তবে আদি স্বরধ্বনিটি ব্যবহৃত না হয়ে উচ্চারণ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে লুপ্ত হয়ে যায়। এখানে আমার একটা শব্দ আমি ব্যবহার করলাম শ্বাসাঘাত। শ্বাসাঘাত শব্দটার বাংলা ইংরেজি করলে তোমরা আরও ভালো বুঝবে, দ্যাট ইজ স্ট্রেস। যে কোনো একটা শব্দের ওপরে আমরা কীরকমভাবে ঝোঁক দিই, ধরো আমি একটা বলছি, তবে তুমি যাবেই, তবে তুমি যাবেই, এই যে যাবেই 29 জয়ের ওপরে আমি একটা স্ট্রেস দিলাম, একটা ঝোঁক দিলাম। আবার দেখো, তবে তুমি যাবেই, তবে তুমি যাবেই, তয়ের উপরে স্ট্রেস দিলাম, তবে তুমি যাবে, তবে তুমি যাবে, তয়ের ওপরে জোর দিলাম, তবের ওপরে। এই যে স্ট্রেস, খুব ইন্টারেস্টিংলি এই স্ট্রেস কিন্তু শব্দের এক একটা অর্থ বদলে দেয়। কেমন? সুতরাং ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রে স্ট্রেসটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। শুধু ধ্বনি পরিবর্তন বলবো না, এই যে মডিউলেশন, আমরা যারা তোমরা যারা নাটক টাটক করেছো, বা আমি যেহেতু দীর্ঘদিন নাটকের সঙ্গে যুক্ত ছিলাম, ফলে নাটকে আমরা ভীষণ বলি যে মডিউলেশন। মডিউলেশন কীরকম না, সিচুয়েশন বুঝে কোন শব্দটার ওপরে আমি স্ট্রেস দেব বা জোর দেব তার উপরে নির্ভর করে কিন্তু শব্দের অর্থ বদলে যায়। ছোট্ট একটা গল্প বলি। একজন খুন করেছে আরেকজনকে, দীপক বলে একজন ব্যক্তি খুন করেছে একজনকে। এইবার খুন করার সময় সে যাকে খুন করেছে সে চিৎকার করে বলে গেছিল, দীপক আমায় খুন করছে, খুন করেছে, দীপক আমায় খুন করেছে। কেমন? পাড়াপড়শিটা শুনেছে, শোনার পর যাই হোক সেটা তো কোর্ট কেস হয়েছে। এবার দীপকের হয়ে যে উকিল, সেই উকিল তখন মরিয়া যে দীপককে কী করে বাঁচানো যায়, কারণ দীপক তো সত্যিই তো খুন করেছে এবং মৃত্যুর আগে খুনি এই যে যাকে মারা হচ্ছে সে চিৎকার করে বলে গেছে দীপক আমাকে খুন করেছে। সেইখানে বাঁচিয়ে দিয়েছিল এই ধ্বনি পরিবর্তন। কীরকম না, ওখানে দাঁড়িয়ে বলল যে হুজুর, দীপক মোটেও খুন করেনি, আসলে যে খুন করছিল সেই খুনের সময়ে যাকে খুন করা হচ্ছিল সে দীপককে ডেকেছিল তাকে বাঁচানোর জন্য। কীরকম না, একটা হচ্ছে দীপক আমায় খুন করেছে, দীপক আমায় খুন করেছে, আর আরেকটা দীপক আমায় খুন করেছে। দীপক অর্থাৎ দীপক, তোকে আমি জানিয়ে গেলাম যে কেউ একটা আমাকে খুন করেছে। একদম বেকসুর খালাস হয়ে বেরিয়ে চলে এলো আসামি। এটা খুব একটা বাঞ্ছিত বা প্রার্থিত নয়, তবুও এটা তোমাকে বললাম। সুতরাং শ্বাসাঘাত হওয়ার ফলে হয় কি, যে কোনো একটা শব্দের ওপরে যদি আমরা, ধ্বনির ওপরে যদি আমরা কনস্ট্যান্ট করতে থাকি, তার উপরে ওরকম শ্বাসাঘাত বা স্ট্রেস দিতে থাকি, তখন ধীরে ধীরে তার আগে পরে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলো ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়, তার উচ্চারণটা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যায়, এবং এই ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গিয়ে একটা সময় সেটা লুপ্ত হয়ে যায়। তাই বলছে যে আদি স্বরধ্বনি লোপের ক্ষেত্রে প্রথম অক্ষরটা, আদি মানে প্রথম অক্ষরে শ্বাসাঘাত না পড়ে যদি দ্বিতীয় অক্ষরের ওপরে শ্বাসাঘাত পড়ে, এবং দীর্ঘদিন যদি এই টেকনিকটা চলতে থাকে যে দ্বিতীয় অক্ষরে শ্বাসাঘাত পড়ছে, প্রথম অক্ষরটা তেমনভাবে ব্যবহৃত হচ্ছে না, বা মধ্যবর্তী কোনো একটা অক্ষরের ওপরে শ্বাসাঘাত পড়ছে, প্রথম অক্ষরটা তেমনভাবে ব্যবহৃত হচ্ছে না, তখন দীর্ঘদিন অব্যবহারের ফলে প্রথম যে স্বরধ্বনিটা ছিল সেই স্বরধ্বনিটার আর উচ্চারণ হয় না, এবং ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে অবশেষে সেটা কি হয়ে যায়, লুপ্ত হয়ে যায়। যেমন অলাবু, 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 আমরা তো কেউ অলাবু বলি না। অলাবু থেকে অলাউ, অলাউ থেকে লাউ, লাউ, লাউয়ের আদি উচ্চারণ ছিল অলাবু, অলাবু থেকে অলাউ, অলাউ থেকে লাউ। অটা অলাবু তো বলি না, অলাবু, অলাবু। যেই অলাবু বলছি দেখো লয়ের ওপরে কিন্তু স্ট্রেসটা পড়ছে, লয়ের ওপরে ঝোঁকটা পড়ছে, এবং অটা আমরা খুব একটা ব্যবহার করছি না। এই দীর্ঘদিন ধরে লয়ের ওপরে স্ট্রেস পড়ছে, কারণ লাউ, লাউ বললেই ওটা তো একটা মানে লাউ, এটা একটা
একসঙ্গে উচ্চারণ হচ্ছে বলে তার উপরে প্রচণ্ড একটা ঝোঁক পড়ার ফলে কি হচ্ছে, অয়ের উচ্চারণটা তেমনভাবে হচ্ছে না, এবং অয়ের উচ্চারণটা না হওয়ার ফলে দীর্ঘদিন অব্যবহৃত হওয়ার ফলে ধীরে ধীরে অয়ের উচ্চারণটা চলে গেল, উঠে গেল। ফলে আমরা এখন অলাবু কেউ বলি না, আমরা সবাই বলি লাউ। অর্থাৎ প্রথমে আদিতে যে স্বরধ্বনিটা ছিল, দীর্ঘদিন ধরে সেই স্বরধ্বনির অব্যবহার এবং মধ্যবর্তী ব্যঞ্জনধ্বনি অর্থাৎ লয়ের উপরে অতিরিক্ত শাসাঘাতের ফলে কি হচ্ছে, অধ্বনিটা লুপ্ত হয়ে যাচ্ছে। যেমন উদ্ধার, উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার। উদ্ধার মানে ত্রাণ করা, কারো মানে কোনো কিছু থেকে তুমি আমাকে উদ্ধার করো, এটা হচ্ছে ত্রাণ। আদি অর্থ হচ্ছে এই যে আমরা ধার করি, সেইটার আদি অর্থ হচ্ছে উদ্ধার। অর্থাৎ আমি ধার করছি মানে তুমি আমাকে ধার দিয়ে আমাকে উদ্ধার করো, কেমন, এখান থেকে আমাকে বাঁচাও। তো আদি অক্ষর হচ্ছে উদ্ধার। উদ্ধার স্ট্রেস পড়ছে কিসের ওপরে, ধয়ের ওপরে, ধয়ের ওপরে স্ট্রেস পড়ছে, কেমন, উদ্ধার। উটা খুব আস্তে উচ্চারণ করেছি, উদ্ধার। উদ্ধার থেকে হিন্দিতে এসেছে উধার, উধার। উটা দেখো খুব উধার বলি না, উধার। উটা একদম জাস্ট ছুঁয়ে চলে গেলাম আমরা, কিন্তু স্ট্রেস পড়ছে ধয়ের ওপরে। এর থেকে এলো বাংলায় কি, ধার, ধার। এই যে হর্ষটা উদ্ধার বা উধার, এই দেখো ক্রমাগত উদ্ধার থেকে উধার আরও কমে এলো, হর্ষের ওপরে জোরটা বা উচ্চারণের জোরটা আরও কমে এলো, এবং এই জোরটা বাংলায় এসে কি হয়ে গেল, লুপ্ত হয়ে গেল। দ্যাট ইজ ধার, হর্ষটা সেখানে লুপ্ত হয়ে গেল। এইটাকে বলা হয় কি, আদি স্বরধ্বনি লোপ। হ্যাঁ, অর্থাৎ আদি স্বরধ্বনি লোপ আমি তাকেই বলবো যখন আমি দেখব যে শব্দের আদিতে কোনো স্বরবর্ণ দীর্ঘদিন অব্যবহারের ফলে এবং শব্দের মধ্যবর্তী কোনো শব্দের এই ধ্বনির ওপরে অতিরিক্ত স্ট্রেস বা অতিরিক্ত শাসাঘাতের ফলে যখন এই আদি স্বরধ্বনিটা লুপ্ত হয়ে যায়, তখন আমরা তাকে বলি কি, আদি স্বরধ্বনি লোপ। ঠিক আছে, এরপরে এসো মধ্য স্বরধ্বনি লোপ। মধ্য স্বরধ্বনি লোপ কি? মধ্য স্বরধ্বনি লোপ হচ্ছে শব্দের আদিতে যদি কোনো অক্ষর থাকে, যে অক্ষরের উপরে স্ট্রেস বা শাসাঘাত পড়ছে, তখন মধ্যবর্তী কোনো স্বরধ্বনির উচ্চারণ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে গিয়ে লুপ্ত হয়ে যায়। আগেরটাতে যেমন মাঝখানে কোনো স্বরধ্বনির উপরে স্ট্রেস পড়ছিল, মধ্য স্বরধ্বনির লোপে দেখতে পাচ্ছি প্রথমে যে স্বরধ্বনিটা আছে তার উপরে স্ট্রেস পড়ছে। এখন সবকটাকে আলাদা আলাদা করে স্ট্রেস দিয়ে উচ্চারণ করা তো সম্ভব নয়। যে কোনো একটা শব্দের মধ্যেই আমরা আমাদের সুবিধে অনুযায়ী আমরা বেছে নিই যে কোনটার ওপরে আমি স্ট্রেস দেব, কেমন, কোনটার ওপরে আমি স্ট্রেস দেব। ঠিক তেমনি মধ্য স্বরধ্বনি লোপে এমন যদি হয় যে শব্দের আদিতে যে স্বরধ্বনিটা রয়েছে সেইটার উপরে আমি একটা স্ট্রেস দিচ্ছি, স্বভাবতই তারপরে যে মধ্যবর্তী স্বরধ্বনি রয়েছে তার উপরে ততটা স্ট্রেস দিতে পারছি না, তার উচ্চারণটা ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাচ্ছে, এবং ক্ষীণতর হয়ে গিয়ে একটা সময় সেটা কি হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে। সামাও আমাদের মনে রাখতে হবে যে কোনো একটা শব্দের মধ্যে অনেকগুলো অ্যাকসেন্ট থাকে, তো কোনটার ওপরে আমি শাসাঘাত দিচ্ছি, যেটার উপরে শাসাঘাত দিচ্ছি অবশ্যই তার আগে অথবা পরে কোনো একটা ধ্বনির উপরে আমরা অতিরিক্ত শাসাঘাত না দেওয়ার ফলে সেটার উচ্চারণটা ধীরে ধীরে ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে লুপ্ত হয়ে যায়, কেমন। সুতরাং মধ্য স্বরধ্বনি লোপে আমরা দেখতে পাচ্ছি যে শব্দের আদিতে যে স্বরধ্বনিটা রয়েছে সেই স্বরধ্বনিটার উপরে আমি কি করছি, জোর দিচ্ছি। যেমন দেখো হলুদ, হলুদ, হলুদ থেকে কি হয়েছে, হলদি, হলদি, হলুদ থেকে হলদি। হলুদটা কি, তোমরা যদি ভাঙো, সামনে যদি একটা কাগজ রাখো, আমি যেরম যেরম বলছি সেরম সেরম লেখো, হ যুক্ত অ যুক্ত ল যুক্ত উ যুক্ত দ যুক্ত ই, দ, হলুদ। হ যুক্ত অ যুক্ত দ যুক্ত উ যুক্ত ল যুক্ত অ, হলুদ, কেমন। কিন্তু হ,
হটা যখন আমরা উচ্চারণ করি আমাদের শ্বাসবায়ু অনেকটা বেরিয়ে যায়। হলুদ, 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 হলুদ। ঠিক আছে, হয়ের ওপরে কিন্তু আমরা অনেক স্ট্রেস দিচ্ছি। যখন উচ্চারণ করছি তখন প্রথমেই আমার শ্বাসবায়ুটা অনেকটা বেরিয়ে যাচ্ছে, ফলে হলুদটা অনেক ক্ষীণ হয়ে যাচ্ছে। এই হলুদ থেকে কি হলো? হলদি, হলদি। হ যুক্ত অ যুক্ত ল, হসন্ত, অটা উঠে গেল। লয় হসন্ত যুক্ত দ যুক্ত ই, হলদি, হল, লয় হসন্ত। অর্থাৎ আগেরটাতে দেখো লয়ের সঙ্গে যে হস্যৌকারটা ছিল সেই হস্যৌকারটা এখানে কি হয়ে গেল? লুপ্ত হয়ে গেল। লুপ্ত হয়ে গিয়ে হয়ের সাথে সেটা এক হয়ে গেল। আমরা যদি সিলেবল ভাগ করি তাহলে দেখবে হ, লু, দ, তিনটে সিলেবল আছে। হ, লু, দ, তিনটে অক্ষর। কিন্তু হলদিতে কি হচ্ছে? হল দি, দুটো হয়ে গেল। হল দি ছোট হয়ে গিয়ে দুটো সিলেবল এসে দাঁড়ালো আর কি। কেন হলো না, মাঝখানের যে স্বরধ্বনিটা সেই স্বরধ্বনিটা আমরা উচ্চারণের সময় লুপ্ত করে দিয়েছি। যেমন দেখো আরেকটা, গা মোছা, যে বস্ত্র দিয়ে আমরা গা মুছি সেটাকে বলা হয় কি? গা মোছা, গা মোছা। তুমি যদি ভাঙো এটাকে, গ যুক্ত আ, ম যুক্ত ও, ছ যুক্ত আ, প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনির সঙ্গেই একটা করে স্বরধ্বনি আছে। গামোছা, গামোছা। আমরা কি বলি যে আমাকে গামোছাটা দাও? আমরা কি বলি? গামছা। গ যুক্ত অ, গ যুক্ত মো যুক্ত ছা, তিনটেই আলাদা আলাদা। গা মো ছা তিনটে আলাদা। তার বদলে আমরা কি বলি? গামছাটা দাও, অর্থাৎ গামছা। গ যুক্ত আ যুক্ত ময় হসন্ত যুক্ত ছ যুক্ত আ, ময়ের সঙ্গে ওকারটা যে ছিল সেই ওকারটা লুপ্ত হয়ে গেল। কেন লুপ্ত হয়ে গেল? গামোছা। গাটা বলতে গেলে, উচ্চারণ করতে গেলে আমার শ্বাসবায়ুটা বেশি বেরোচ্ছে, ফলে গায়ের ওপরে কিন্তু স্ট্রেসটা পড়ছে বেশি। এই গায়ের ওপরে স্ট্রেসটা পড়ার ফলে গামোছা, এইটাকে আমরা আরও সহজ করে উচ্চারণ করলাম কি? গামছা, গামছা। গাম বলছি যে গা, গয়ের ওপরে দেখো স্ট্রেস পড়ছে, ময়ের ওপরে খুব অল্প স্ট্রেস পড়ছে, গামছা। কেমন? এইটাকে আমরা বলছি কি? মধ্য স্বরধ্বনি লোপ। আচ্ছা, তারপরে হচ্ছে অন্তঃস্বরধ্বনি লোপ। অন্তঃস্বরধ্বনি লোপ আমি কাকে বলবো? স্বাভাবিক উচ্চারণেই দেখা যায় যে শব্দের শেষে অবস্থিত স্বর ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে লোপ পেয়ে যায়। এটা আমাদেরও একটা মানে প্রবণতা আছে যে শব্দের শেষে যদি কোনো স্বরধ্বনি থাকে সেই স্বরধ্বনিটাকে আমরা চেষ্টা করি উড়িয়ে দিতে, মানে একসঙ্গে উচ্চারণ করি। কেমন? যেমন এক রাশি ইট কাঠ, আমরা বলি না, আমরা বলি এক রাশ, এক রাশি। ধরো রাশি, র যুক্ত আ যুক্ত তালিবস্য যুক্ত ই, সেইটাকে আমরা ছোট করে কি বলি? এক রাশ, রয়াকার তালিবস্যয় হসন্ত, এক রাশ। এইটা হচ্ছে যে অন্তঃস্বরধ্বনি লোপ। আমরা অনেক সময় এইটা শব্দের শেষে যে স্বরধ্বনি থাকে উচ্চারণ লাঘবের জন্য আমরা অনেক সময় সেই স্বরধ্বনিটাকে উচ্চারণ করি না। আচ্ছা, তারপরে দেখো আরেকটা এখানে ইন্টারেস্টিং জিনিস রয়েছে। আচ্ছা, ইতিমধ্যে ছোট্ট একটা জিনিস তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে মাত্রা। মাত্রা কাকে বলে? তোমরা যখন এরপরে ছন্দ পড়বে তখন এই মাত্রাটা তোমাদেরকে পড়তে হবে। তো আমি আগেই একটুখানি বলে রাখি মাত্রা কাকে বলে। অক্ষর উচ্চারণের সময় যে সময়ের পরিমাণের যে একক তাকে মাত্রা বলে। যে কোনো একটা অক্ষরকে উচ্চারণ করতে গেলে যে সময়টা লাগে সেটাকে আমরা এক একটা মাত্রা বলি। যেমন আকাশ, আ একটা মাত্রা, একটা উচ্চারণ। কা একটা মাত্রা, একটা উচ্চারণ। স একটা মাত্রা, একটা উচ্চারণ। গামোছা, গা একটা মাত্রা, মো একটা মাত্রা, ছা একটা মাত্রা। কিন্তু যেই মুহূর্তে আমি এটাকে গামছা বলবো তখন কি হবে? গামছা। গাম
এই গা মো এই দুটোকে আমি একসঙ্গে উচ্চারণ করে বললাম গাম, অর্থাৎ এটা হচ্ছে একমাত্রা, ছাটা হচ্ছে একমাত্রা। যখনই যেমন হলুদ, 1 2 3 তিনটে ডিফারেন্ট উচ্চারণ, তিনটের সঙ্গে তিনটে ব্যঞ্জন বর্ণের সঙ্গে কিন্তু তিনটে স্বরবর্ণ যুক্ত আছে। হলুদ, হ একমাত্রা, লু একমাত্রা, দ একমাত্রা। কিন্তু যেই আমি এটাকে বলবো হলদি, তখন কি হয়ে যাচ্ছে, সিলেবলটা ভেঙে গিয়ে দুমাত্রা পাচ্ছে। হল একসঙ্গে, দি একটা, হলদি, হল একটা, লয় হসন্ত, কারণ লয় হসন্ত তো পৃথক কোনো উচ্চারণ নেই, তার সঙ্গে যে স্বরধ্বনিটা ছিল সেটাকে তো আমি উড়িয়ে দিয়েছি, যার জন্য হল একমাত্রা, দি একমাত্রা। মাত্রাটা মনে রাখবে যে যে কোনো একটি অক্ষর উচ্চারণের সময় যে ইয়েটা লাগে, সময়টা লাগে, সেই সময়ের যে পরিমাপের যে একক, সেই এককটাকে বলা হয় মাত্রা। যেমন গা মো ছা 3 মাত্রা, যেই আমি বললাম গামছা সেই দু মাত্রা। হলুদ 3 মাত্রা, যেই বললাম হলদি অমনি হয়ে গেল এটা কি, 2 মাত্রা। যেমন রাশি 2 মাত্রা, যেই বললাম রাস তখন এটা হয়ে গেল 1 মাত্রা। আচ্ছা, এইটা বললাম এই কারণে যে দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা স্বরধ্বনির লোপের আরেকটা উদাহরণ। আদি স্বরধ্বনির লোপ, মধ্য স্বরধ্বনির লোপ, অন্তঃস্বরধ্বনির লোপ, এই 3 ধরনের স্বরধ্বনির লোপ ছাড়াও আরেকটা স্বরধ্বনির লোপ, স্বরধ্বনির লোপ যেটা রয়েছে সেটাকে আমরা বলবো দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা। কি না, আরেকটি স্বরধ্বনি লোপের প্রবণতা আমরা বাংলা উচ্চারণে লক্ষ্য করে থাকি। 2 বা 3 4 মাত্রার শব্দকে আমরা দুমাত্রা করে দিই। কেমন? দুমাত্রা করে দিই। ধরো অনেক বড় শব্দ একটা আছে, ধরো 4 মাত্রা, সেটাতে 4 মাত্রা আছে, 4টে আলাদা আলাদা মাত্রা আছে, সেটাকে আমরা কি করে দিই, ছোট করে দিই। হ্যাঁ, গামোছা থেকে গামছাটাও এটা ছোট করে দিই, তারপরে হলুদ থেকে হলদিটাকেও ছোট করে দিয়েছি। এই রকম বড় বড় ইয়েকে আমরা ছোট করে নিই, কিন্তু সেই ছোট করার ক্ষেত্রে যেটা থাকে অনেক সময় সেটাকে আমরা যুক্ত ব্যঞ্জন করে দিই। যুক্ত ব্যঞ্জন এবং যুগ্ম ব্যঞ্জন আগের দিনই বলেছিলাম। যখন একই ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে উচ্চারণ হয় তখন তাকে আমরা বলি যুগ্ম ব্যঞ্জন। যেমন হদ্দ, হ দয় দয়, এটা হচ্ছে যুগ্ম ব্যঞ্জন। আর যুগ্ম উন্তস্থ জয়হস্য গয়ময়, গ এবং ম যখন যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলি কি, যুক্ত ব্যঞ্জন। একটা হচ্ছে যুক্ত, একটা হচ্ছে যুগ্ম। যুগ্মটা হচ্ছে জোড়া আর যুক্তটা হচ্ছে বিষম দুটো ব্যঞ্জন বর্ণ। যাই হোক, তো দ্বিমাত্রিকতায় আমরা দেখি যে একটা অন্য ধরনের স্বরধ্বনির লোপ প্রবণতা বাংলা উচ্চারণে আমরা লক্ষ্য করি। 3 বা 4 মাত্রা শব্দকে আমরা ছোট করে উচ্চারণ করি এবং অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু যুক্ত ব্যঞ্জন করে দিই। যেমন দেখো, ভগিনী, ভগিনী, ভ 1 মাত্রা, গি 1 মাত্রা, নি 1 মাত্রা, সেটাকে আমরা বলি ভগ্নি। ভগ্নি, ভগ্নি, ভগ 1 মাত্রা, নি 1 মাত্রা, গয় নয় করে আমরা দীর্ঘে দিয়ে দিলাম, অর্থাৎ এটাকে যুক্ত ব্যঞ্জন করে দিলাম। আচ্ছা, ভাগিনেয়, অ্যাকচুয়ালি তো শব্দটা হচ্ছে ভাগিনেয়, সেটাকে আমরা করে দিলাম ভাগিনেয়, 4, সেটাকে করে দিলাম আমরা ভাগ্নে, 2 নামিয়ে দিলাম। ভগিনী, 3টাকে আমরা ভগ্নি 2 করলাম। ভাগিনেয় 4, সেটাকে আমরা করে দিলাম ভাগ্নে, ভাগ্নে 2 আমরা নামিয়ে দিলাম। কেমন? অপরাজিতা 5, আমরা বলছি অপরাজিতা, অপরাজিতা 4 নামিয়ে দিলাম। এইগুলোকে বলা হয় কি, দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা। কেমন? 2 মাত্রাতে, অপরাজিতা, অপরাজিতা। ভগিনী, ভগ্নি, ভাগিনেও, ভাগ্নে, অর্থাৎ 2 মাত্রাতেই পরিণত করবে। 4 হলেও 2 টেনে আনছে, 5 হলেও 2 টেনে আনছে, 3 হলেও 2 টেনে নিয়ে আসছে। তাই জন্য এটাকে বলা হয় কি, দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা। দ্বিমাত্রিকতার অর্থ হচ্ছে 2 মাত্রায় সেটা পরিণত করছে। তাহলে স্বরধ্বনির লোপের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে
আদি মধ্য অন্ত ছাড়াও এখানে দ্বিমাত্রিকতা বা দাক্ষরতা নামে আরেক ধরনের স্বরধ্বনির লোপ আমরা এখানে লক্ষ্য করব। আচ্ছা, এইবারে আমরা পড়ব কি ব্যঞ্জনধ্বনির লোপ। স্বরধ্বনি হয়ে গেল, ব্যঞ্জনধ্বনির লোপ কি? আদি ব্যঞ্জনধ্বনি লোপ নিদর্শন বাংলায় প্রায় নেই বললেই চলে, খুব কম। শব্দের আদিতে শুধু র ধ্বনির লোপের নিদর্শন পাওয়া যায়। কেমন? আদি ব্যঞ্জনধ্বনির লোপ প্র্যাকটিক্যালি বাংলায় পাওয়া যায় না। একমাত্র কিছু কিছু উপভাষা, তোমাদের উপভাষা আমি পরে পড়াবো, কিছু কিছু উপভাষাতে দেখা যায় র শব্দটা ইয়ে হয়ে যাচ্ছে, লুপ্ত হয়ে যাচ্ছে, র এর জায়গায় অ আসছে। কেমন? আচ্ছা, এইটাও সাধারণত উত্তরবঙ্গের যে উপভাষা বরেন্দ্রী, যেটা সেই উত্তরবঙ্গের যে উপভাষা বরেন্দ্রী উপভাষায় র ধ্বনির আগমন এবং লোপ দুটোই দেখতে পাওয়া যায়। এটা একটা উত্তরবঙ্গের যে উপভাষা রয়েছে তার একটা বিশেষত্ব, যে যেখানে র বলার কথা নয় সেখানে র বলবো, আর যেখানে র বলার কথা সেখানে আমি অ বলবো। তাই আমের রস, আমের রস এটাকে ওখানে বলা হয় রামের অস। অসটা কিন্তু আমাদের এখানে অনেকেই বলে, গ্রাম বাংলা, প্রত্যন্ত গ্রাম বাংলায় যদি তুমি যাও, খেজুরের রস খেলাম। হ্যাঁ, এই যে অস, রটাকে তুলে দিয়ে অস বলা, এটা খুবই রেয়ার, তবু কিছু কিছু জায়গায় আছে আর কি, বিশেষ করে র ধ্বনিটাকে তুলে দিয়ে অস বলা। তো সেইটাকে আমরা আদি ব্যঞ্জনধ্বনির লোপ বলবো। আচ্ছা, মধ্য ব্যঞ্জনধ্বনির লোপ সাধারণত দুটো শব্দের মধ্যে ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়ে যায়। দুটো শব্দের মধ্যে যখন ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয়ে যায়, এটাও যে খুব প্রচলিত তা কিন্তু নয়, দুটো একটা পাওয়া যায়। যেমন দেখো, সখী, সখী দন্তের স যুক্ত অ যুক্ত খ যুক্ত দীর্ঘী। কেমন? দন্তের স এবং খ এর মাঝখানে হচ্ছে কি অ আছে একটা, অ আছে একটা। আচ্ছা, সেইখান থেকে হচ্ছে কি, সখী থেকে হচ্ছে সহি, সহি দন্তের স যুক্ত অ যুক্ত হ যুক্ত ই। কেমন? সুতরাং অ এবং ই দুইয়ের মাঝখানে বসে রয়েছে কে? হ। সখী থেকে সহি, হ্যাঁ, সহি হ রয়েছে, আর সেইখান থেকে এসে গেল কি সই। সই কেবা শুনাইল শ্যামনাম, সই সখী থেকেই তো এসছে, সখী সহি সই। আচ্ছা, স যুক্ত অ যুক্ত হস্যই, হটা নেই, হটা নেই। কেমন? আচ্ছা, সুতরাং এই হটা কি হয়ে গেল? হস্যই এবং অ, এই দুইয়ের মাঝখানে হটা ছিল, এই হয়ের উচ্চারণটা আমরা তুলে দিলাম। আবার ভালো করে এই আমি যখন পড়াচ্ছি চেষ্টা করো খাতা পেন নিয়ে বসতে। কি করব, আমি তো বোর্ড ওয়ার্ক করতে পারছি না, তোমরাই বোর্ড ওয়ার্ক করো। যে সখী শব্দটা লেখো, দন্তে স যুক্ত অ যুক্ত খ যুক্ত দীর্ঘী, এই হচ্ছে সখী। তাহলে দুটো ব্যঞ্জনধ্বনি রয়েছে, দন্তে স এবং হ। সখী থেকে এটা আসছে হচ্ছে সেহি, দন্তে স হয় হস্যি, দন্তে স যুক্ত অ যুক্ত হ যুক্ত ই, হস্যি। দীর্ঘিকার থেকে হস্যিকার এলো, খ থেকে হয় এলো। ঠিক আছে, বেশ। তারপরে বাংলা এলো কি সই, দন্তে স যুক্ত অ যুক্ত হস্যই। দেখো, সহির অ এবং ইর মাঝখানে যে হটা ছিল সইতে, সেই হটা আমরা তুলে দিলাম। অর্থাৎ মধ্যে যে ব্যঞ্জনধ্বনিটা ছিল সেই ব্যঞ্জনধ্বনিটাকে আমরা লুপ্ত করে দিলাম। এই উদাহরণ যে খুব বেশি প্রচলিত তা নয়। যেমন দেখো, আরেকটা আছে ফলাহার, ফলাহার, ফ লা হা র, ফ যুক্ত অ যুক্ত ল যুক্ত আ যুক্ত হ যুক্ত আ যুক্ত র যুক্ত অ, ফ লা হা র। তার থেকে আমরা কি করেছি? ফলার, ফলার। কীরকমভাবে করলাম? হটাকে উঠিয়ে দিয়েছি, হটাকে আমরা ফলাহার থেকে আমরা কি করে দিয়েছি? ফলার। এখানেও দেখো আমরা হটাকে হয় হয় আকারটাকে আমরা এখান থেকে উড়িয়ে দিয়েছি। এই রকম কিছু কিছু মধ্য ব্যঞ্জনধ্বনির লোপের উদাহরণ বাংলায় আমরা পাবো। আচ্ছা, আবার আরেকটা দেখো, আদি ব্যঞ্জনধ্বনির লোপ দেখলাম,
মধ্যব্যঞ্জন ধ্বনির লোপ দেখলাম। এবার আমরা আরেকটা অন্য জিনিস পড়ব, যেটাকে আমরা বলবো সমাক্ষর লোপ। সম অক্ষর লোপ। সমাক্ষর শব্দটাকে যদি আমি ভাঙি তাহলে কি দাঁড়াবে? সম অক্ষর। অর্থাৎ এটাকে বলা হয় সম অক্ষর সমাক্ষর লোপ। সমাক্ষর লোপ। সম অক্ষর মানে কি? যেমন দেখো, বড় দাদা, বড় দাদা, সেটাকে আমরা করে দিচ্ছি কি? বড়দা। বড় দাদা, বড়দা। মেজো দাদা, মেজদা। দাদাটাকে সম অক্ষর, দাদাটাকে আমি কি করে দিলাম? একটা অক্ষর করে দিলাম। দা, দা, দুটো অক্ষর, দুটো মাত্রা, তাকে আমরা কি করলাম? বড়দা, বড়দা। বড় দাদা, চারটে, চারটাকে আমরা করে দিলাম কি? বড়দা। সম অক্ষর লুপ্ত করে দিলাম আমি। আচ্ছা, এই সম অক্ষর লুপ্ত করার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বড়দা, পাদোদক, পা ধোয়ার জল, পাদোদক, তার থেকে হয়ে গেল কি? পাদক। দ, দ দুটো ছিল, একটা দকে আমরা বাদ দিয়ে দিলাম, দিয়ে সেখানে করে দিলাম পাদোদক। এই জন্যই বলছে সম অক্ষর লোপ। যখন দুটো অক্ষর পাশাপাশি থাকছে, তখন সেই দুটো অক্ষরকে উচ্চারণ না করে আমরা এই দুটো অক্ষরের একটাকে, সম অক্ষর তো, একটাকে বাদ দিয়ে আমরা আরেকটাকে নিচ্ছি। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি? সম অক্ষর লোপ। আচ্ছা, তারপরে আছে হচ্ছে সমবর্ণলোপ। সমবর্ণলোপ, পাশাপাশি অবস্থিত দুটি সমবর্ণের একটি যখন শুধু লেখার বানানের লোপ পায় কিন্তু মৌখিক উচ্চারণে ঠিক থাকে, তখন তাকে সমবর্ণলোপ বলা হয়। বড়দা যেমন আমি উচ্চারণও করছি, লিখছিও, কিন্তু সমবর্ণের লোপে লেখাতে আমি সেটাকে বাদ দিয়ে দিচ্ছি, কিন্তু উচ্চারণে আমি সেটাকে রাখছি। উচ্চারণে সেটাকে আমি রাখছি, কিন্তু লেখায় আমি সেটাকে বাদ দিয়ে দিচ্ছি। যেমন দেখো, কৃষ্ণনগর। কৃষ্ণনগর, কৃষ্ণনগর বানানটা কি? KRISHNA, কৃষ্ণ, NAGAR, কৃষ্ণনগর। কেমন? আচ্ছা, কিন্তু ইংরেজিতে যখন লেখে KRISHNAGAR, একটা এনে কিন্তু বাদ দেয়। চন্দননগরের ক্ষেত্রেও কিন্তু সেটা একই ব্যাপার। একটা কৃষ্ণনগর, KRISHNAGAR, কৃষ্ণনগর, কিন্তু এটা হওয়া উচিত KRISHNAGAR, দুটো এনে থাকার কথা। সেখানে আমরা একটা এনে লিখি, কিন্তু উচ্চারণ যখন করি তখন কিন্তু আমরা কৃষ্ণনগরই বলি। তো সমবর্ণ লোপে হচ্ছে যে পাশাপাশি অবস্থিত সমবর্ণের একটি লেখায় যখন, উচ্চারণে যখন বজায় থাকছে কিন্তু লেখায় যখন বজায় থাকছে না, তখন আমরা তাকে সমবর্ণ লোপ বলছি। আচ্ছা, তাহলে আশা করছি এই স্বরধ্বনির লোপ, এই ব্যাপারটা তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। এবং এই বোঝার ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে আমার পড়াগুলো যখন পড়াবে, আমি এমনি আস্তে আস্তেই পড়াই, খুব একটা জোরে যে লিখতে পারবে না বা কিছু সেরকম নয়। তো এইরকম একটা ক্ষেত্রে তোমরা পেন এবং পেন্সিল নিয়ে বসবে এবং চেষ্টা করবে এইটা লিখে লিখে পড়া। আচ্ছা, তারপরে আমরা যেটা পড়াবো, এই পড়ানোটা একটু হয়তো তোমাদের কঠিন লাগতে পারে, কিন্তু কঠিন লাগার কথা নয়। এইটা আমি পড়াবো হচ্ছে ধ্বনির রূপান্তর। অর্থাৎ এতক্ষণ আমরা পড়লাম যেটা, সেগুলো পড়লাম হচ্ছে ধ্বনির আগমন, ধ্বনির লোপ, এগুলো খুব সহজ। আগমনও সহজ, কি বলে, লোপও সহজ। কিন্তু এইবার আমরা পড়বো যেটা, সেটা হচ্ছে ধ্বনির রূপান্তর, অর্থাৎ চেঞ্জ হয়ে যাচ্ছে। ধ্বনি কি করে চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই এখানে যেটা আছে অভিশ্রুতি, কিন্তু অভিশ্রুতি বলবার আগে আমাকে বলে দিতে হবে অপিনিহিতি।
অপিনিহিতে তোমরা নিশ্চয়ই পড়ে এসছো, অপিনিহিতে অভিশ্রুতি দুটোই তোমাদের পড়া, তবুও আমি পড়াচ্ছি। অপিনিহিতে কাকে বলে? যখন কোনো একটা শব্দের মধ্যে হস্যইকার এবং হস্যৌকার যেখানে তার উচ্চারিত হওয়ার কথা, যে জায়গাটাতে তার উচ্চারিত হওয়ার কথা, কিন্তু প্রবণতা অনুযায়ী সেখানে উচ্চারিত না হয়ে আগে উচ্চারিত হয়ে যাচ্ছে, তখন তাকে আমরা অপিনিহিতি বলবো। যেখানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে সেটা যদি আগে উচ্চারিত হয়ে যায়, তখন তাকে আমরা বলি অপিনিহিতি। যেমন কোরিয়া, কোরিয়া আমরা সাধু ভাষায় বলি তো যে করিয়া আসিবে, কাজটা করিয়া আসিবে। কোরিয়া বানানটা কি? ক যুক্ত অ যুক্ত র যুক্ত হস্যই যুক্ত অন্ত্যেষ্টিয় যুক্ত আ। একটু লিখে ফেলো। ক যুক্ত অ যুক্ত র যুক্ত হস্যই যুক্ত অন্ত্যেষ্টিয় যুক্ত আ, কোরিয়া। অপিনিহিতি হলে যেখানে প্রত্যেকটা ব্যঞ্জনধ্বনির সঙ্গে একটা করে স্বরধ্বনি এখানে যুক্ত আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু অপিনিহিতিতে আমি কি বলেছি? হস্যইকার কিংবা হস্যৌকার তাদের যেখানে উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে যদি সেটা আগে উচ্চারিত হয়ে যায়, তখন তাকে আমরা কি বলি? অপিনিহিতি বলি। অর্থাৎ কীরকম? কোরিয়া থেকে হচ্ছে কইরা, কইরা। হ্যাঁ, কইরাটা কি হয়ে গেল? ক যুক্ত অ যুক্ত হস্যই যুক্ত রা র যুক্ত আ। কোথায় হস্যইটা উচ্চারণ হওয়ার কথা ছিল? রয়ের পরে উচ্চারিত হওয়ার কথা ছিল, সেটা হয়ে গেল রয়ের আগে। কেমন? রয়ের আগে চলে এলো। অর্থাৎ হস্যইয়ের যেখানে উচ্চারিত হওয়ার কথা সেই নির্দিষ্ট জায়গাতে হস্যই উচ্চারিত না হয়ে সেই হস্যইটা আরও আগে উচ্চারিত হয়ে গেল। কেমন? সুতরাং এটা হয়ে গেল কোরিয়া থেকে কইরা। যেমন দেখো, আজি, আজি এ প্রভাতে রবির কর, আজি। আ যুক্ত বর্গীয় জ যুক্ত হস্যই। আজি থেকে আইজ, আ যুক্ত হস্যই যুক্ত বর্গীয় জয় হসন্ত, আইজ, আ ইজ, আইজ। রাতি, রাতি পোহাইল, র যুক্ত আ যুক্ত ত যুক্ত ই, রাতি। তয়ের পরে হস্যইটা থাকার কথা, অথচ উচ্চারণে কি হচ্ছে? রাইত, রাইত, রাইতের বেলা, রাইত। র যুক্ত আ যুক্ত হস্যই যুক্ত ত, ত। এই তটা কিন্তু হসন্ত ত হচ্ছে রাইত, ত। এখানে আর অ আসছে না, কিন্তু হস্যইটা উচ্চারিত হওয়ার কথা ছিল তয়ের পরে, সেই হস্যইটা উচ্চারিত হচ্ছে তয়ের আগে। অর্থাৎ যেখানেই যা হস্যইকার এবং হস্যৌকার উচ্চারিত হওয়ার কথা তার আগে যখন উচ্চারিত হয়ে যাচ্ছে, তখন সেটা অপিনিহিতি বলছে। এই যে শব্দগুলো কাইল, রাইত, কইরা, এইগুলোর সাথে তোমরা খুবই পরিচিত। সাধারণত পূর্ববঙ্গ, মানে যাদেরকে আমরা বাঙাল বলি, সেই পূর্ববঙ্গের মানুষজনের কথার মধ্যে অপিনিহিতির প্রচলন সব থেকে বেশি। তারাই সাধারণত এই অপিনিহিতি, এই প্রবণতাটা তাদের ভাষায় পাওয়া যায়। আর অভিশ্রুতি হচ্ছে যারা পশ্চিমবঙ্গে, তারা অভিশ্রুতিতে কথা বলে। যেমন কোরিয়া, কইরা, আমরা যারা পশ্চিমবঙ্গে অধিবাসী তারা বলি করে। আচ্ছা, তাহলে অপিনিহিতি যদি আমি বুঝতে পারি, তাহলে এবার আমি বলি অভিশ্রুতিটা কি? শব্দের মধ্যে যে হস্যইকার এবং হস্যৌকার উচ্চারিত হচ্ছে, সেই হস্যইকার এবং হস্যৌকার আলাদাভাবে উচ্চারিত না হয়ে যদি তার আগের স্বরধ্বনির সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন অভিশ্রুতি বলে। কি না, আমরা বললাম যে অপিনিহিতিতে হস্যইকার এবং হস্যকার যেখানে তার উচ্চারিত হওয়ার কথা সেখানে উচ্চারিত না হয়ে সেটা আরও এগিয়ে এসে উচ্চারিত হচ্ছে। কিন্তু যদি এমন হয় সেই হস্যইকার এবং সেই হস্যৌকার আলাদাভাবে উচ্চারিত না হয়ে তার আগে যে স্বরধ্বনিটা রয়েছে সেই স্বরধ্বনির সঙ্গে সে মিশে যাচ্ছে, তার আলাদা করে আর কোনো উচ্চারণ থাকছে না, তখন সেটাকে আমি বলবো কি? অভিশ্রুতি। যেমন কোরিয়া, ক যুক্ত অ যুক্ত র যুক্ত হস্যই যুক্ত আ, কোরিয়া। কইরা, ক যুক্ত অ যুক্ত হস্যই
যুক্ত র যুক্ত আ, তাহলে ক যুক্ত অ যুক্ত হস্যই, এই অ এবং হস্যই পাশাপাশি রয়েছে। এই অ এবং হস্যই এরা যদি আলাদা আলাদা উচ্চারিত না হয়ে এটা যদি করে হয়ে যায়, অর্থাৎ হস্যইটা কয়ের সাথে, কয়ের পরে যে অ আছে সেই অয়ের সাথে মিলে গেল, মিলে গিয়ে সে করে হয়ে গেল। করে শব্দটাকে আমরা দুভাবে করতে পারি, একটা হচ্ছে ক যুক্ত অ যুক্ত র যুক্ত এ করে, আর তা নইলে করে কয় ওকার রয়ে কারে রে, কয় ওকার ক যুক্ত ও যুক্ত র যুক্ত এ, তাহলে করিয়া কইরা করে। আচ্ছা, আবার দেখো রাতি বলেছি, রয়াকার তয় হস্যি র যুক্ত আ যুক্ত ত যুক্ত ই রাতি, রাতি থেকে রাইত, এই হস্যিকারটা তয়ের আগে চলে গেল, র যুক্ত আ যুক্ত ই যুক্ত ত। ঠিক আছে, এই অ এবং ই পাশাপাশি রয়েছে, তার থেকে আমরা বললাম কি রাতি, রাতি। কেমন আগে, তার ফলে হচ্ছে কি স্বরধ্বনিটি, আগের স্বরধ্বনিটি যখন যুক্ত হয়ে যায় তখন অভিশ্রুতি হয় রাতি, ওই আকারের সঙ্গে হস্যইকারটা যুক্ত হয়ে গেল, আকারের সঙ্গে হস্যইকারটা রাত, রাতি রাইত রাত, হস্যইকারটা যুক্ত হয়ে গেল, ইমার্জড হয়ে গেল। আজি আইজ আজ, আয়ের সাথে হস্যিকারটা যুক্ত হয়ে গেল। কেমন? আচ্ছা, তাহলে আবার যদি আমি এটা বলি যে অভিশ্রুতি, অপিনিহিতি হচ্ছে কোনো একটা শব্দের মধ্যে হস্যইকার এবং হস্যকার তার যথাস্থানে উচ্চারিত না হয়ে যদি সেটা আগে উচ্চারিত হয়ে যায় তখন সেটাকে আমরা অপিনিহিতি বলি। আর অভিশ্রুতি হচ্ছে এই যে এগিয়ে আসা হস্যইকার আর হস্যকার যখন তার পূর্বের স্বরধ্বনির সঙ্গে মিলে যায়, মিশে যায়, তখন সেটাকে আমরা বলি কি অভিশ্রুতি। উদাহরণগুলো যদি ভালো করে বুঝতে পারো তাহলে এই সংজ্ঞাগুলো বুঝতে আর কোনো অসুবিধে থাকে না। আচ্ছা, এরপরে আমরা বলবো কি স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কথার অর্থ কি? সঙ্গতি কথার অর্থ কি? সঙ্গতি কথার অর্থ হচ্ছে ব্যালেন্স করা। কেমন? সঙ্গতি কথার অর্থ হচ্ছে ব্যালেন্স করা, স্বরসঙ্গতি অর্থাৎ স্বরের যখন একটা ব্যালেন্স হয়। হ্যাঁ, কারণ একটা স্বরের মধ্যে যদি অনেক বেশি ওঠা পড়া থাকে তাহলে উচ্চারণ করতে অসুবিধে হয়। শব্দের মধ্যে যখন এক স্বরধ্বনির প্রভাবে অন্য স্বরধ্বনি পরিবর্তন ঘটে, অথবা বিশেষভাবে উচ্চ স্বরধ্বনির প্রভাবে যদি নিম্ন স্বরধ্বনির বা নিম্ন স্বরধ্বনির প্রভাবে উচ্চ স্বরধ্বনির পরিবর্তন ঘটে তখন তাকে স্বরসঙ্গতি বলে। অ্যাকচুয়ালি আমাদের উচ্চারণ করবার সময় না আমাদের একটা প্রবণতা থাকে যে সব স্বরগুলোর মধ্যে একটা ব্যালেন্স আনার, এ ওপরে, এ নিচে, এ অঘোষবর্ণ, এ সঘোষবর্ণ, এ ঘোষধ্বনি, এ অঘোষধ্বনি, এইরকম যদি শব্দ তো এরকম জাম্বলটাপ, কিন্তু উচ্চারণ করবার সময় না এইরকম এত ওঠা পড়া থাকলে ভীষণ সমস্যা হয়। তখন আমরা কি করি? স্বরসঙ্গতি, উচ্চারণের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য আমরা স্বরসঙ্গতি করি। কীরকম না, কখনো যে একটু পাওয়ারফুল সে একটু তার থেকে যে হীনবল তাকে প্রভাবিত করে, আবার কখনো যে একটু হীনবল সে যে পাওয়ারফুল তার ওপরে একটা ইয়ে করে, প্রভাব বিস্তার করে, অর্থাৎ পরস্পরের উপরে প্রভাব বিস্তার করে একটা ব্যালেন্স আনার চেষ্টা করে। যেমন দেখো, এর আগেও তোমরা এটা পড়েছো, দেশি থেকে দিশি, বিলাতি থেকে বিলিতি। তোমরা নিজেরা উচ্চারণ করো দেশি দিশি, দিশি উচ্চারণ করাটা অনেক সহজ, বিলাতি বা বিলেতি তার থেকে বিলিতি উচ্চারণ করাটা সহজ। অর্থাৎ ব যুক্ত ই যুক্ত ল যুক্ত ই যুক্ত ত যুক্ত ই, সবকটা ই পরপর রয়েছে, দ যুক্ত ই যুক্ত তালিব স যুক্ত ই, দিশি পরপর ইগুলো রয়েছে, উচ্চারণ করাটা অনেক সহজ। তাহলে বিলাতি ব যুক্ত ই যুক্ত ল যুক্ত আ যুক্ত ত যুক্ত ই, দুটো ইর মাঝখানে আটা একটা বিঘ্ন সৃষ্টি করে, যার জন্য
তিনটেকেই আমরা ই করে দিয়ে বিলিতি করে দিলাম। এইটাকে বলা হয় কি স্বরসঙ্গতির একটা প্রবণতা। স্বরসঙ্গতি শব্দের মধ্যে যখন এক স্বরধ্বনি অথবা প্রভাবে অন্য স্বরধ্বনির পরিবর্তন ঘটে, অথবা উচ্চধ্বনির প্রভাবে নিম্নধ্বনি অথবা নিম্নধ্বনির প্রভাবে উচ্চধ্বনির পরিবর্তন ঘটে, তখন তাকে আমরা বলি কি স্বরসঙ্গতি। উচ্চ স্বরধ্বনির প্রভাবে যখন নিম্ন স্বরধ্বনি উঠে আসা, অর্থাৎ পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে যখন পরবর্তী স্বরধ্বনি প্রভাবিত হয়, পূর্ববর্তী স্বরধ্বনিটা হয়তো একটু জোরদার, সে তখন করে কি পরবর্তী যে স্বরধ্বনি সেই স্বরধ্বনির ওপরে প্রভাব বিস্তার করে তাকে নিজের মতন করে নেয়। কেমন? যেমন দেখো পূজা, পয়হস্যু বর্গের জয়াকার বা পয়দীর্ঘ পয়হস্যু বর্গের জয়াকার। কি হলো? পূজা, প যুক্ত উ যুক্ত বর্গের জ যুক্ত আ, উ আছে আ আছে, এটাকে আমরা কি করে নিলাম? পুজো। প যুক্ত উ যুক্ত বর্গের জ যুক্ত ও, ওটা আয়ের থেকে, এটা একটা টেবিল আছে, এই টেবিলটা আমি তোমাদের পরে দিয়ে দেব। ওটা হর্ষবের অনেক কাছাকাছি হচ্ছে ও রাদার দ্যান আ। হর্ষের পু তো প যুক্ত উ, পুয়ের অনেক কাছাকাছি হচ্ছে ও, পুয়ের ফলে ওটা কাছাকাছি, আর হর্ষের থেকে অনেক দূরে হচ্ছে আ, অনেক দূরে হচ্ছে আ। অ আ হর্ষই দীর্ঘই হর্ষ, আর দীর্ঘ ও, হর্ষের থেকে দীর্ঘ বাদ দিয়ে একটা গেলেই ও। কেমন? কিংবা পুজো দীর্ঘ যদি হয় তাহলে দীর্ঘের পরেই ও, ওটা অনেক কাছে হর্ষের, ওয়ারাস আটা অনেক দূরে হর্ষের। ফলে হর্ষের একটা প্রবণতা থাকবে যে ওই আটাকে তার কাছে টেনে নিয়ে আসা, নিয়ে এলে একটা কোথাও সামঞ্জস্য হয়, একটা কোথাও ব্যালেন্স হয়। তাই পূজা থেকে পুজো। আচ্ছা, আবার দেখো কুড়াল, ক যুক্ত উ যুক্ত ডয়ষ্ণ র যুক্ত আ যুক্ত ল, কুটা ক তখন চেষ্টা করছে কি আটাকে টেনে নামাতে, নিজের মতন করতে। কুড়ুল, আটাকে উকার করে দিল, কুড়ুল। আচ্ছা, এইরকম এই যে এটাকে বলা হয় কি প্রগত স্বরসঙ্গতি। সামনের দিকে হচ্ছে প্রগত স্বরসঙ্গতি, অর্থাৎ নিজের মতন করে নেওয়া, হয় একেবারে এক করে নেওয়া, অথবা আমার যে কাছাকাছি আছে সেরকম কাছাকাছি করে নেওয়া, এই যে একটা, যার জন্য বললাম যে হর্ষবের অনেক কাছাকাছি হচ্ছে ওকার রাদার দেন আকার, তাই জন্য ওটাকে ইয়ে থেকে, পূজা থেকে ওটাকে কি করে নিল ওকার। বুড়া থেকে বুড়ো ওকার করে নিচ্ছে, এটাকে বলা হয় কি প্রগত স্বরসঙ্গতি। আচ্ছা, নিম্ন স্বরধ্বনির প্রভাবে উচ্চ স্বরধ্বনি যদি নিচে নেমে আসে তখন, অর্থাৎ পরবর্তী স্বরের প্রভাবে যদি পূর্ববর্তী পরিবর্তিত হয়, এগুলো সব পূর্ববর্তী পরবর্তীকে করেছে। বুড়া থেকে বুড়ো, কুড়ুল থেকে কুড়ুল, পূজা থেকে পুজো, আগেরটা পরেরটাকে প্রভাবিত করেছে, আগের স্বরধ্বনি পরের স্বরধ্বনিকে প্রভাবিত করেছে। আর পরের স্বরধ্বনি যদি আগের স্বরধ্বনিকে প্রভাবিত করে তখন সেটাকে বলা হয় কি পরাগত স্বরসঙ্গতি। কোনো কারণে যদি পরের স্বরধ্বনি আগের স্বরধ্বনিকে প্রভাবিত করে, কীরকম? যেমন লেখাপড়া, ল যুক্ত ই যুক্ত খ যুক্ত আ, লিখা। এখানে কি করছে? লেখা। আটা, আমি ওই টেবিলটা দিলে বুঝতে পারবে, আয়ের হর্ষইয়ের থেকে এটা আয়ের অনেক কাছে, আ এ ই উচ্চারণ যদি করি আ এ খুব কাছাকাছি, অথচ আ ই অনেক দূরে। ধ্বনিগত তুমি স্বরধ্বনি অ আ হ্রস্ব দীর্ঘ, তার যে অবস্থানটা দেখে এটাকে বিচার করো না, এটাকে বিচার করতে হবে উচ্চারণের দিক থেকে, অ আ এ এরকম। কিন্তু ই
উ, এগুলো কিন্তু অনেকটা ধ্বনির অনেকটা অন্যরকম। তাই লিখা থেকে লেখা, ল যুক্ত ই যুক্ত খ যুক্ত আ, এই আটা ওই হর্ষইটাকে বাদ দিয়ে সে কি করে নিল, তার অনেক কাছে হচ্ছে এ লেখা, ল যুক্ত এ যুক্ত খ যুক্ত আ। আচ্ছা, আবার দেখো এইটাকে বলবো আমরা পরাগত স্বরসঙ্গতি। আর যদি পূর্ববর্তী ও পরবর্তী স্বরধ্বনি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয়ে কাছাকাছি স্বরধ্বনিতে রূপান্তরিত হয়, তাকে তখন বলা হয় অনন্য স্বরধ্বনি। অনন্য স্বরধ্বনি কীরকম না, আগে একটা স্বরধ্বনি রয়েছে, শেষে একটা স্বরধ্বনি রয়েছে, এটা দুজনেই দুজনের কাছাকাছি আসতে চেয়ে মাঝখানের স্বরধ্বনিটাকে যদি পরিবর্তন করে, সেটাকে বলা হয় অনন্য। সেটাকে বলা হয় কি, অনন্য স্বরধ্বনি। যেমন বিলাতি বা বিলেতি থেকে বিলিতি, বযুক্ত ই, লযুক্ত ই, মাঝখানে বিলাতি হলে আ, বিলেতি হলে এ। এবার এই দুজনেই দুটো হস্যিকারই কাছাকাছি আসতে চাইছে, তখন সে কি করলো, মাঝের যে অ বা এ, এটাকে তারা ইগনোর করে এটাকেও হস্যিকার করে নিয়ে করে দিল কি, বিলিতি। হ্যাঁ, জিলাপি, জি হস্যিকার, পি হস্যিকার, দুটো হস্যি দুজনের কাছাকাছি আসতে চাইছে, সুতরাং মাঝখানে যে আকারটা, সেই আকারটা পড়ে গেল ফ্যাঁসাদে, এই আকারটাকে সরিয়ে দিয়ে সেখানে করে দিল কি, জিলিপি। জিলাপি থেকে হয়ে গেল জিলিপি। এইটাকে বলা হয় কি, অনন্য স্বরসঙ্গতি। তাহলে ধ্বনির রূপান্তরের ক্ষেত্রে আমরা আপাতত দুটো পড়লাম, একটা তিনটে পড়লাম। একটা হচ্ছে অপিনিহিতিটা পড়ে রাখলাম, অপিনিহিতি, অভিশ্রুতি এবং স্বরসঙ্গতি। স্বরসঙ্গতির মধ্যে আমরা আবার তিনটে পড়লাম। একটা হচ্ছে প্রগত, যখন প্রথমের স্বরধ্বনি পরের স্বরধ্বনিকে প্রভাবিত করে তখন বলবো আমরা প্রগত স্বরসঙ্গতি। যখন পরের স্বরধ্বনি আগের স্বরধ্বনিকে প্রভাবিত করে তখন আমরা বলবো পরাগত স্বরসঙ্গতি। যখন আগে এবং পরে দুটো স্বরধ্বনি পরস্পরকে প্রভাবিত করে মধ্যের স্বরধ্বনিকে পরিবর্তন করে দেয়, তখন আমরা তাকে বলবো কি, অনন্য স্বরধ্বনি, এই স্বরসঙ্গতি। আচ্ছা, আর লাস্ট আজকে আর একটা করিয়ে দেব, সেটা হচ্ছে ক্ষতিপূরণ দীর্ঘীভবন। ক্ষতিপূরণ মানে ধ্বনির ক্ষেত্রেও এরকম একটা আছে যে কোনো একটা ধ্বনিকে ধরো আমি ব্যবহার করছি না বা সেটাকে আমি উড়িয়ে দিলাম বা কিছু, কিন্তু তার জন্য আমাকে একটা কি করতে হয়, ক্ষতিপূরণ দিতে হয়। তুমি তো ক্ষতি করলে তোমাকে একটা ক্ষতিপূরণ দিতে হয়। সেই ক্ষতিপূরণটা কি, কোনো শব্দকে আমরা উচ্চারণ করবার সময় দীর্ঘ করে দিই। শব্দের মধ্যে যদি কোনো ব্যঞ্জনধ্বনি শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে অনেক সময় সেই যে লুপ্ত হয়ে গেল, সেই লোপের ক্ষতিপূরণ বাবদ আগের ধ্বনিটাকে সে কি করে দেয়, দীর্ঘ করে দেয়। যে ঠিক আছে, এটা বাদ দিয়ে দিয়েছি, তার ক্ষতিপূরণ বাবদ তোমার পূর্বধ্বনি যেটা রয়েছে সেটাকে আমি দীর্ঘ করে দিলাম। যেমন দেখো, ধর্ম, ধর্ম, ধরম, কেমন, ধর্ম থেকে রয় রেফ, ম রয় রেফ, ধর্ম থেকে হয়ে গেল ধম্ম, ধ ময় ময়। এবার ধম্ম থেকে হয়ে গেল কি, ধাম। দুটো ম উচ্চারণ আমরা বলি না, ধর্ম থেকে বলি ধম্মকম্ম, কেমন, ধর্ম থেকে ধম্ম, রটা উঠে গিয়ে যুক্ত ব্যঞ্জন ছিল, যুক্ত ব্যঞ্জন থেকে সেটা হয়ে গেল যুগ্ম ব্যঞ্জন, ধর্ম, র আর ম, সেটা যুগ্ম ব্যঞ্জন হয়ে গিয়ে হয়ে দাঁড়ালো ধম্ম, ধ ময় ময়। এবার ধম্ম থেকে দুটো মকে একসঙ্গে উচ্চারণ না করে আমরা একটা মকে কি করে দিচ্ছি, বাতিল করে দিচ্ছি। একটা মকে আমরা বাতিল করে দিয়ে কি করে দিলাম, ধাম। এই যে একটা মকে আমরা বাতিল করে দিলাম, তার ক্ষতিপূরণ বাবদ আমরা কি করলাম, ধর্ম, ধযুক্ত অ ছিল সেটা ধযুক্ত আ করে দিলাম, ধাম। অর্থাৎ এই উচ্চারণটাকে আমি দীর্ঘ করে দিলাম। ধর্মতে ধযুক্ত অ ছিল, আর ধামে কি হয়ে গেল, ধযুক্ত আ যুক্ত ম যুক্ত অ, ধাম। এইটাকে বলা হয় কি, ক্ষতিপূরণ দীর্ঘীভবন। অর্থাৎ কোনো একটা ব্যঞ্জনধ্বনি লুপ্ত করার ফলে সেই ব্যঞ্জনধ্বনির ক্ষতিপূরণ বাবদ যখন পূর্বের ধ্বনিটাকে আমরা দীর্ঘ করে দিই, তখন তাকে আমরা বলবো কি,
ক্ষতিপূরণ দীর্ঘীভবন। যেমন দেখো সপ্ত, সপ্ত দন্তের স পয়তয় সপ্ত, সপ্ত সত্য সাত, দন্তের স পয়তয় সপ্ত মানে সাত, মাঝখানে হচ্ছে সত্য, দন্তের স তয় তয় সত্য হচ্ছে 7, এবং তয় তয় যেটা সেই তয় তয়টার মধ্যে একটা তকে আমরা বাদ দিয়ে বললাম কি সাত, দন্তের সযুক্ত অ ছিল সেখানে আমরা কি করে দিলাম দন্তের সযুক্ত আ, সাত, আর দুটো তয়ের মধ্যে একটা ত ব্যবহার করলাম। এইটাকে আমরা বলবো কি ক্ষতিপূরক দীর্ঘীভবন। ক্ষতিপূরণ বাবদ আমরা পূর্বের স্বরধ্বনিকে দীর্ঘ করে দিচ্ছি, এটাকে আমরা বলবো ক্ষতিপূরক দীর্ঘীভবন। ঠিক আছে, এই পর্যন্ত আজকে রইল। থেকে তোমরা আমাকে এইটা বুঝে কতটা বুঝলে আরও কয়েকটা প্রশ্ন পাঠাও। সামনের সপ্তাহে কিন্তু আমরা একটা গুগল মিটে বসে যাব, আর যদি দেখি যে এই সপ্তাহে আমি সময় পাচ্ছি তাহলে আমরা এই সপ্তাহে গুগল মিটে বসে যাব। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকো, আর বুঝলে কিনা জানাও। এবং তোমরা একটা সবাই ইয়েস বলে, মানে ইয়েস মানে প্রেজেন্ট, প্রেজেন্ট ম্যাম বলে একটা হোয়াটসঅ্যাপে তোমরা ইয়ে করে দাও, একটা করে নোটিফিকেশান দাও, যাতে আমি বুঝতে পারি যে কতজন এটা শুনলে, বা আমার কাছে তো তোমাদের পার্সেন্টেজ দেওয়ার একটা ব্যাপার থাকে, তো সেক্ষেত্রে সেই পার্সেন্টেজগুলো আমি দেবো আর কি। ঠিক আছে, ভালো থাকো, সাবধানে থাকো।